বন্ধুরা, রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে ভবানী সত্যকে বলে, ঠাকুরপো তুমি কিন্তু বড্ড তামাশা করছো। তখনই রামকান্ত বলে, ঠিক হয়েছে, বেশ হয়েছে। বৌঠানের কাছে বকা খেলি তো। এত গম্ভীর বিষয় নিয়ে এত রসিকতা কিভাবে আসে আমি তো সেটাই বুঝতে পারি না। সত্য বলে, ঠিক আছে ঠিক আছে, এত বুঝে কাজ নেই। আমি তবে মহলে যাওয়ার ব্যবস্থা করি, ঠিক আছে? তোমরা ওখানে যাওয়ার পরে আমিও কদিনের মধ্যেই ওখানে পৌঁছে যাব। যতই হোক আমার রাম দাদার সীতামা ওখানে যাবে, এই ভাই লক্ষণ কি না গিয়ে পারে? এই বলে সত্য যোগাযন্ত্র করতে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ভবানী যুবরাজকে বলে, দেখুন তো কি কাণ্ড, উনি আমাদের উত্তরের অপেক্ষা না করেই চলে গেলেন জোগাড় করতে। যুবরাজ, আপনি বরং মায়ের সাথে গিয়ে কথা বলুন, আপনার সমস্যার কথা বলুন। আমি গেলে হয়তো আপনার রাজকার্যে অনেক সমস্যা হবে। তখনই যুবরাজ বলে, আমি তো নিজের কথা ভাবছি না ভবানী, আমি তো তোমার সংকোচের কথা ভাবছি, তোমার সমস্যার কথা ভাবছি। ওখানকার রাজ্যের কি অবস্থা আমি তো সেটাও জানি না। প্রজারা আমাদের কিভাবে দেখবেন সেটাও জানি না, আমাদের সাথে কেমন ব্যবহার করবেন, আমাদের থাকার ঠিকঠাক জায়গা পাবো কিনা তাও জানা নেই। এত সব সমস্যার কথা ভেবেই তো আমি তোমাকে সাথে নিতে চাইছি না। ভবানী বলে, যুবরাজ আমি যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারি, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। তবে আমার মনে হয় মা যখন একটা কথা বললেন আমাদের সেটা শোনা উচিত। যুবরাজ রাজরানীকে বলেন, তাহলে আর কি, সত্যকে গিয়ে বলি তার রসিকতা কার্যকর হয়েছে, তার বৌঠান যেতে রাজি হয়েছে। এরপরে যুবরাজ ওখান থেকে চলে যায়। যুবরাজ ওখান থেকে চলে গেলে ভবানী মনে মনে ভাবে, যুবরাজ আপনি যদি বুঝতেন কেন আমি সবসময় আপনার সাথে যেতে চাই। যুবরাজ আপনাকে ছাড়া তো আমি একদণ্ডও থাকতে পারি না, সবসময় ইচ্ছে করে আপনার কাছাকাছি থাকতে। কিন্তু যখনই আপনার কাছে যেতে চাই পুটি দিদির মুখটা ভেসে ওঠে। পুটি দিদির তো আপনার প্রতি বেশি অধিকার, রাধারানীর প্রতি আপনার যে ভালোবাসা আপনি চাইলেও তো সেটা রুক্মিণীকে দিতে পারবেন না যুবরাজ। আর যদি সেই ভালোবাসা দিতেও চান নিজের বিবেকের কাছেই আপনাকে জবাবদিহি করতে হবে। এরপরেই রাজরানী মা ভবানীর কাছে বসে প্রার্থনা করে। যতবারই পুটির কথা মনে পড়ে ততবারই ভবানীর মনে কালো মেঘ জমে, কষ্টে বুকটা ফেটে যায়। ভবানী প্রার্থনা করে বলে, আমার মনের এই সংকোচ, এই টানাপোড়েন দূর করো মা, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তার আগে দেখো যুবরাজ যে রাজকার্যে যাচ্ছে সেই কাজে যেন উনি সফল হতে পারেন। মল্লপুর মহল পরিদর্শনে গিয়ে আমার মনের সংকটও যাতে দূর হয়ে যায় মা। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা মল্লপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে যুবরাজ রাজরানী তাদের সৈন্যদল। তখনই মাঝপথে দয়ারাম যুবরাজকে বলে, তবে এখানেই আমরা পালকি দাঁড় করাই, এখানেই বিশ্রামের ব্যবস্থা নেই। যুবরাজ বলে, ঠিক আছে, আপনি যা সিদ্ধান্ত নেবেন। এরপরে দয়ারাম দাস দাসীকে বলে, যাও ওখানে তাঁবু টাঙাও, আর হ্যাঁ তোমরা যাও খাবার নিয়ে এসো। এরপর দেখানো হয় রাজরানীকে খাবার দিতে আসে দাসী। রাজরানী তখন খোঁজ খবর নেয় বাকি সবাই কি খাবার খেয়েছে, পালকি বাহক, সৈন্য আর দাস দাসী। তখনই দাসী হাসতে থাকে। রাজরানী বলেন, কি এমন কথা বললাম যে তুমি হাসছো? দাসী তখন রাজরানীর কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে আপনি আর যুবরাজ একই ধরনের কথা বলছেন তো তাই হাসি পেল। যুবরাজও তো সবসময় দাসী, পালকি বাহক, সৈন্যরা খেয়েছে কিনা সেই খোঁজ নেন। ওরা কেউ না খেলে যুবরাজ নিজেও মুখে অন্ন তোলেন না। কথাটা শোনার পরেই রাজরানী মনে মনে ভাবে, যুবরাজের এইসব গুণই তো বারবার আমাকে ওনার কাছে যেতে বাধ্য করে। এরপরে দাসী খাবার রাখলে রাজরানী বলে, তুমি যাও খাবারগুলো নিয়ে যাও। দাসী বলে, কিন্তু রাজরানী বলে, যাও বলছি তো যাও। তখনই দাসী বলে, জি আজ্ঞা। এ বলে দাসী চলে যেতে চাইলেই সেখানে আসে যুবরাজ। যুবরাজ এসে বলে, যথা আজ্ঞা বলে চলে গেলেই কি হবে নাকি? রাজরানী কেন খাবার খাবে না সেটা জানতে হবে না? দাসী তখন খাবার রাখতে চাইলেই রাজরানী আবারও দাসীকে বলে, খাবারগুলো নিয়ে যাও। দাসী তখন খাবার নিয়ে চলে যায়। যুবরাজ তখন রাজরানীকে বলে, কোনো কি সমস্যা হয়েছে? রাজরানী কেন খেতে চাইছে না? রাজরানী বলে, দাস দাসী, সৈন্য, পালকিবাহক না খেলে যুবরাজ নিজেই খাবার মুখে তোলেন না, আর সেই যুবরাজ না খেলে আমি কি করে খাবার খাবো? যুবরাজ বলে, ও বুঝেছি, তোমার এই খবরও পাওয়া হয়ে গেছে। রাজরানী বলে, তো কি হয়েছে? আপনি সত্যিই সবার থেকে আলাদা যুবরাজ। এরপরে যুবরাজ ভবানীকে বলে, আসলে কি বলতো, ওই তো পিসি ঠাম্মি বলেন না রাজ পরিবারের রক্ত আমার শরীরে নেই, সেজন্য হয়তো আমি রাজ পরিবারের বাকিদের থেকে আলাদা। একবার কি হয়েছে জানো তো ভবানী, আমরা সবাই সৈন্যদল নিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, মাঝপথে সবাই বিশ্রাম নেয়। রাজ পরিবারের সবার খাওয়া হলেও সৈন্যরা আর খাওয়ার সময়টুকু পায় না, তবুও তারা হাসি মুখে যায়। এই দৃশ্য দেখার পরেই ওরা না খাবার খেলে আমি খেতে পারি না। আসলে কি বলতো,
রাজবাড়ির সদস্যদের জন্য তো রাজবাড়ি থেকেই খাবার আসে, কিন্তু সৈন্য দাসদাসী ওরা তো পথেই খাবার সংগ্রহ করে, পথে খাবার সংগ্রহ করতে পারলে খায় আর না পারলে খায় না। তাই ওরা যখন জানতে পেরেছে যে ওরা না খেলে যুবরাজও না খেয়ে থাকে, তারপর থেকেই পথে ওরা খুব তাড়াতাড়ি খাবার সংগ্রহ করতে চেষ্টা করে। সবাই খুব তাড়াতাড়ি করে খাবার সংগ্রহ করে আর খাবার খায়, আর তারপরেই আমি খাই। আর এখন তোরা জানতে পারবে যে ওরা না খেলে রাজরানীও খাবেন না, তাই ওরা আরো তাড়াতাড়ি খাবার সংগ্রহ করবে। রাজরানী যুবরাজকে বলে, তবে তো বলতে হলো আপনি ভারী একখানা কূটনৈতিক চাল চাললেন। যুবরাজ বলে, আমি আর রাজরানী দুজন মিলে যদি কূটনৈতিক চাল চালি, তবে আমার বিশ্বাস কেউ আমাদের স্পর্শ করতে পারবে না। কথাটা শুনেই রাজরানী তখন হাসে আর যুবরাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরেই সেখানে আসে দয়ারাম। দয়ারাম মল্লপুর মহলের সব ডিটেলস বলতে থাকে। দয়ারাম রাজরানী আর যুবরাজকে জানায় মল্লপুরে প্রজাদের বিক্ষোভের প্রধান কারণ হলো ক্ষুধা। কথাটা শুনে রাজরানীর চোখে জল ছলছল করে। দয়ারাম বলে, ওখানে ধানের নৌকা যায় না। কথাটা শুনে ভবানী বলে, আহারে, মানুষগুলো এতটা কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। রাজরানী মনে মনে সিদ্ধান্ত নেয় সে মল্লপুরের প্রজাদের জন্য অন্নের যোগান দেবে। অন্যদিকে দেখানো হয় মল্লপুরের প্রজাদের কানে এই খবর পৌঁছে গেছে যে নাটোরের রাজবাড়ি থেকে লোক আসছে, আর সেই সাথে সৈন্যদল। তখনই তারা একে অপরের সাথে আলোচনা করে, আমরা সবাই গাছের আড়ালে লুকিয়ে থাকব, ওরা এখানে আসলেই আমরা ঝাঁপিয়ে পড়ব, ওদেরকে কিছুতেই আমাদের গ্রামে ঢুকতে দেব না। কারণ গ্রামের লোক মনে করছেন রাজ পরিবারের সদস্যরা এদের এই গ্রাম দখল করতে আসছে, তাদের ওপর অত্যাচার করতে আসছে। তাই তারা আর কোনো অত্যাচার, কোনো দখলদারি সহ্য করবে না। যেই রাজ্যের প্রজারা না খেয়ে থাকে, সেই রাজ্যের আবার কিসের রাজা, কিসের রাজা, কিসের তাদের নিয়ম, কিসের খাজনা, কোনো কিচ্ছু মানবে না তারা। আসলে যতটা না প্রজারা রেগে আছে, তার চাইতে বেশি রাগিয়ে দিচ্ছে একটা ছেলে, যাকে কিনা দেবীপ্রসাদ মোটা অঙ্কের টাকা খাওয়াচ্ছে, আর সেই দেবীপ্রসাদের কথাই নাচছে। দেবীপ্রসাদের কথাই সেই ছেলেটি মল্লপুরের পরিস্থিতিকে আরো বেশি কঠিন করে তুলছে, যাতে করে যুবরাজ আর রাজরানী বিদ্রোহ দমন করতে না পারে। এরপর দেখানো হয় রাজরানী যুবরাজের সামনে খাবার দেয়, আর তারপরে হাত পাখা নিয়ে নিচে বসে বাতাস করতে চাইলেই যুবরাজ বলে, না ভবানী, তুমি ওখানে বসবে না, তুমি আমার পাশে বসবে। প্রথমে রাজরানী একটু ইতস্তত বোধ করে, কিন্তু যুবরাজের কথায় সে যুবরাজের পাশে বসে। যুবরাজ রাজরানীকে বলে, এটা তো রাজবাড়ি নয়, তো এখানে তো আমরা একসাথেই খাবার খেতে পারি। রাজরানী বলে, কিন্তু যুবরাজ বলে, কোনো কিন্তু নয়। রাজরানী বলে, এটা ঠিক হয় না। তখনই যুবরাজ বলে, ঠিক হয় না এমন অনেক কাজ তুমি করেই ফেলেছ রাজরানী, এটা এমন কোনো খারাপ কাজ নয়। এই বলে যুবরাজ নিজের হাতে রাজরানীকে খাইয়ে দিতে চায়। রাজরানী তখন যুবরাজকে বলে, আমাকে ক্ষমা করবেন যুবরাজ, আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, বিষয়টি এমন নয়। আসলে কি বলুন তো, আমার বারবার মনে হচ্ছে আমাদের এই খিদেটা কি মল্লপুরের মানুষের চাইতেও বেশি। কথাটা শুনে যুবরাজ হাত সরিয়ে নেয়। যুবরাজ নিজেও গভীর ভাবনায় ডুবে যায়। রাজরানী বলে, যখন জানতে পেরেছি মল্লপুরের মানুষ না খেয়ে আছে আর ক্ষুধার জ্বালায় তারা বিক্ষোভ করছে, তখন থেকে বিশ্বাস করুন আমার সব ক্ষুধা চলে গেছে। আগামী পর্বে দেখানো হবে রাজরানী আর যুবরাজের তাঁবুতে আগুন লাগিয়ে দিতে চায় গ্রামবাসী। এই সব কিছুই করছে তারা দেবীপ্রসাদের কথাই। কিন্তু পোড়া পোড়া গন্ধ পেয়ে যুবরাজ বাহিরে আসে, আর সেই গ্রামবাসী ওখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় দেবীপ্রসাদের সেই লোকটি দেবীপ্রসাদের সামনে দাঁড়ালেই দেবীপ্রসাদ বলে, কি কাজ হয়েছে? ওই ভবানী আর রামকান্ত শেষ হয়েছে তো? ছেলেটি জানে না, ওদেরকে শেষ করতে পারেনি, যুবরাজ বেরিয়ে এসেছিলেন। তবে হ্যাঁ, মাটির হাঁড়িতে করে ওদের তাঁবুতে ফুল রেখেছি, আর ফুলের নিচে বিষ আছে। আগামী পর্বে দেখানো হবে ভবানী সেই ফুলের হাঁড়ি দেখে বলে, এখানে তো কোনো ফুলের হাঁড়ি ছিল না। এরপরই ভবানী ঢাকনা তুলে দেখে ভেতরে ফুল। সেই ফুল হাত দিয়ে ধরলেই হয়তো বিষক্রিয়ে তারা দুজনেই মারা যাবে। তো বন্ধুরা, ভবানী বুদ্ধিমতী মেয়ে, সে কি এই গভীর ষড়যন্ত্র বুঝতে পারবে? কি হতে চলেছে রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।